Hello learners, how are you all? I think all of you are fine. In this tutorial, we will learn a lesson named Bangladeshi Community in the UK. It is according to the old text in Unit 11, Lesson 4. But according to the new edition, it is in Unit 9, Lesson 4. The main chapter's name is Diaspora. Okay, let's start. Bangladeshi Community in the UK. ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডম। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে দেখুন, যুক্তরাজ্যে বাংলাদেশি সম্প্রদায়। তাহলে এবার আমরা শুরু করি। আমরা এটি যখন পড়ব খুব ভালো করে সিনোনিম অ্যান্টোনিম সহ মেইন শব্দগুলো শিখে নিব। বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে। Migration from Bangladesh to Britain started in 1930s and was predominantly a Sylheti phenomenon. 1930 দশকে বাংলাদেশ থেকে ব্রিটেনে দেশান্তর শুরু হয় এবং তাতে প্রধানত সিলহেটি দৃশ্যপটই দেখা যায়। এখানে লক্ষ্য করুন, নতুন শব্দগুলোর মধ্যে রয়েছে প্রিডমিন্যান্টলি, অর্থ হলো প্রধানত। প্রিডমিন্যান্টলি কিন্তু অ্যাডভার্ব, এর সিনোনিম হবে চিফলি অথবা মেইনলি অথবা প্রিন্সিপালি অথবা প্রাইমারিলি বা মোস্টলি, জেনারেলি ইত্যাদি, প্রধানত। আর এখানে আরেকটি শব্দ রয়েছে ফেনোমিনন। ফেনোমিনন হচ্ছে কোনো ঘটনা বা দৃশ্যপট বা বাহ্যমূর্তি। ফেনোমিনন সিঙ্গুলার নাউন আর ফেনোমিনা প্লুরাল নাউন। এর সিনোনিমগুলো হচ্ছে অকারেন্স অথবা ইভেন্ট অথবা ইনসিডেন্ট অথবা মার্ভেল, ওয়ান্ডার অথবা আউটলুকিং ইত্যাদি। এখন আমরা সেন্টেন্সটিকে ভেঙে ভেঙে অর্থ করে পড়ি। মাইগ্রেশন তো আমরা অর্থ জানি, দেশান্তর। মাইগ্রেট ভার্ব, মাইগ্রেশন নাউন। তাহলে মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ টু ব্রিটেন, বাংলাদেশ থেকে ব্রিটেনে দেশান্তর স্টার্টেড শুরু হয় ইন 1930s, 30 দশকে, অর্থাৎ 1930 দশকে বাংলাদেশ থেকে ব্রিটেনে দেশান্তর প্রক্রিয়া শুরু হয়। and was predominantly a Sylheti phenomenon, এবং সেখানে প্রধানত সিলেটি দৃশ্যপটই দেখা যায়। Men of this particular geographical area employed by the British ship companies first started the process of migration. ব্রিটিশ শিপ কোম্পানি কর্তৃক নিয়োজিত এই ভৌগোলিক বিশেষ এলাকার মানুষেরা দেশান্তর প্রক্রিয়া প্রথমত শুরু করে। এখানে লক্ষ্য করুন, যেসব শব্দ নতুন। পার্টিকুলার, পার্টিকুলার হচ্ছে বিশেষ, এটি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এটার সিনোনিম কি বলবো? স্পেশাল অথবা স্পেসিফিক অথবা ডিস্টিংক্ট অথবা নোটেবল, মানে উল্লেখযোগ্য, উল্লেখ করার মতো বা বিশেষত, এরকম অর্থে আমরা পার্টিকুলার ব্যবহার করে থাকি। আর জিওগ্রাফিক্যাল তো আমরা জানি ভৌগোলিক। আর এমপ্লয়েড ভার্বের পাস্ট পার্টিসিপলটি এসেছে এমপ্লয় ভার্ব থেকে। এমপ্লয় হচ্ছে নিযুক্ত করা, রিক্রুট। এই ভার্বটির সিনোনিম কি? রিক্রুট অথবা অ্যাপয়েন্ট অথবা এনলিস্ট, মোবিলাইজ, এমপ্লয় ইত্যাদি। আর প্রসেস তো আমরা জানি, প্রসেস হলো নাউন, অর্থ হলো প্রক্রিয়া। এটার সিনোনিম হচ্ছে প্রসিডিউর অথবা মেথড অথবা সিস্টেম ইত্যাদি। তাহলে দেখুন, পুরো সেন্টেন্সটির অর্থ আমরা ভেঙে ভেঙে পড়ি। মেন অব দিস পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া, এই বিশেষ ভৌগোলিক এলাকার মানুষেরা এমপ্লয়েড বাই দ্য ব্রিটিশ শিপ কোম্পানিজ, যাদেরকে ব্রিটিশ জাহাজ কোম্পানি কর্তৃক নিযুক্ত করা হতো, সেই সব লোকেরা ফার্স্ট স্টার্টেড দ্য প্রসেস অফ মাইগ্রেশন, প্রথম তারা দেশান্তর প্রক্রিয়া শুরু করে। These men were largely illiterate and belonged to the landless peasantry. ওইসব লোকেরা প্রধানত ছিল অশিক্ষিত এবং তারা ছিল ভূমিহীন কৃষকের অন্তর্ভুক্ত। এখানে দেখুন, নতুন যে শব্দগুলো রয়েছে, লার্জলি এটি অ্যাডভার্ব অর্থাৎ প্রধানত, প্রাইমারিলি, মেইনলি, মোস্টলি, ফার্স্টলি ইত্যাদি। আর ইলিটারেট, ইলিটারেট হচ্ছে অশিক্ষিত, এটি অ্যাডজেক্টিভ। এটার সিনোনিম হচ্ছে আনএডুকেটেড, ইগনোরেন্ট, আনলার্নড অথবা আনকালচার্ড ইত্যাদি। আর অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম হচ্ছে লিটারেট অথবা এডুকেটেড অথবা লার্নেড ইত্যাদি। আর বিলংড টু, বিলং হচ্ছে কোনো কিছুর অধীনে থাকা। বিলং এর সাথে সাধারণত প্রিপজিশন টু বসে। বিলং টু কোনো কিছুর অধীনে।
ল্যান্ডলেস ভূমিহীন, আর পিজেন্ট্রি হচ্ছে কৃষক মানে ফার্মার। তাহলে ভূমিহীন ফার্মারের অন্তর্ভুক্ত। তাহলে ওইসব লোকেরা ছিল প্রধানত অশিক্ষিত এবং তারা ছিল ভূমিহীন কৃষক। After the World War II, due to labor shortages, British government encouraged labor migration from its former colonies. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শ্রম স্বল্পতার কারণে ব্রিটিশ সরকার তার প্রাক্তন উপনিবেশিক এলাকা থেকে শ্রম দেশান্তরকে উৎসাহিত করে। দেখুন এই সেন্টেন্সটিতে নতুন শব্দগুলো কি কি রয়েছে। শর্টেজ ঘাটতি, আর এনকারেজ হচ্ছে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা, এটি ভার্ব। এর সিনোনিম হচ্ছে ইনস্টিগেট অথবা ফ্লাউরিশ ইত্যাদি। আর এখানে একটা শব্দ রয়েছে ফরমার। ফরমার মানে হচ্ছে প্রাক্তন, তার মানে প্রিভিয়াস। এক্স অথবা আমরা বলতে পারি আর্লিয়ার বা প্রায়র বা প্রিসিডিং বা পাস্ট ইত্যাদি, মানে প্রাক্তন। আর কলোনি তো আমরা জানি কলোনি সিঙ্গুলার, কলোনিস প্লুরাল, অর্থাৎ ঔপনিবেশ বা ঔপনিবেশিক অঞ্চল। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ আমরা আবার করে নেই। আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ডিউ টু লেবার শর্টেজেস, শ্রম ঘাটতির কারণে বা শ্রম স্বল্পতার কারণে, ব্রিটিশ গভর্নমেন্ট এনকারেজড লেবার মাইগ্রেশন, ব্রিটিশ সরকার শ্রম দেশান্তরকে উৎসাহিত করে। ফ্রম ইটস ফর্মার কলোনিজ, তার প্রাক্তন উপনিবেশিক অঞ্চল থেকে শ্রম দেশান্তরকে ব্রিটিশ সরকার উৎসাহিত করে। The post-war British economy demanded cheap and plentiful labor, much of which was recruited from South Asia. যুদ্ধোত্তর ব্রিটিশ অর্থনীতি সস্তা এবং প্রচুর লেবার দাবি করে। অর্থাৎ যুদ্ধোত্তর ব্রিটিশ অর্থনীতিতে সস্তা এবং প্রচুর লেবারের প্রয়োজন হয়। much of which was recruited from South Asia, যার অনেকটাই সাউথ এশিয়া থেকে নেওয়া হয় বা নিয়োগ করা হয়। এখানে লক্ষ্য করুন পোস্ট ওয়ার, প্রি ওয়ার, পোস্ট ওয়ার। পোস্ট হচ্ছে পরবর্তী বা উত্তর, ওয়ার হচ্ছে যুদ্ধ, তাহলে পোস্ট ওয়ার যুদ্ধ উত্তর মানে যুদ্ধের পরবর্তীকালীন অবস্থা, পোস্ট ওয়ার। আর বিপরীত হচ্ছে অ্যান্টোনিম হলো প্রি ওয়ার। ডিম্যান্ড, ডিম্যান্ড থেকে ডিম্যান্ডেড এসেছে, ডিম্যান্ড ভার্ব। এর অর্থ হচ্ছে দাবি করা বা প্রয়োজন হওয়া। এর সিনোনিম কি কি? রিকোয়ার অথবা নিড অথবা ক্লেইম অথবা আস্ক ইত্যাদি। অর্থাৎ ব্রিটিশ অর্থনীতির প্রয়োজন হয়ে পড়ে কি ধরনের? চিপ অ্যান্ড প্লেন্টিফুল লেবার। চিপ হলো কি? সস্তা, ইনএক্সপেন্সিভ। আর প্লেন্টিফুল মানে হচ্ছে প্রচুর, এটা অ্যাডজেক্টিভ। এর সিনোনিম কি কি? অ্যাবান্ডেন্ট অথবা জেনারাস অথবা কপিয়াস অথবা বাউন্টিফুল অথবা মেনি, এ লট অফ ইত্যাদি। আর এখানে আরেকটি শব্দ রয়েছে রিক্রুট। রিক্রুট মানে হচ্ছে নিয়োগ করা, অর্থাৎ অ্যাপয়েন্ট অথবা এমপ্লয় মানে নিয়োগ করা অর্থে আমরা এটা আগেও পেয়েছি। তাহলে দেখুন আমরা সেন্টেন্সটি ভেঙে ভেঙে পড়ি। দ্য পোস্ট ওয়ার ব্রিটিশ ইকোনমি, যুদ্ধোত্তর ব্রিটিশ অর্থনীতি, ডিম্যান্ডেড দাবি করে, চিপ অ্যান্ড প্লেন্টিফুল লেবার সস্তা এবং প্রচুর শ্রম। তাহলে যুদ্ধোত্তর ব্রিটিশ অর্থনীতিতে প্রয়োজন হয়ে পড়ে সস্তা এবং প্রচুর শ্রম। মাস অফ হুইচ যার অনেকটাই, ওয়াজ রিক্রুটেড ফ্রম সাউথ এশিয়া যার অনেকটাই নিয়োগ করা হয় সাউথ এশিয়া থেকে, অর্থাৎ যার অনেকটাই সাউথ এশিয়া থেকে নেওয়া হয়। Since Sylhet had already forged a strong link with the UK, most new labor was drawn from there. যেহেতু যুক্তরাজ্যের সাথে সিলেট ইতোমধ্যে একটি শক্ত যোগসূত্র স্থাপন করেছে, সেহেতু সেখান থেকেই অধিকাংশ লেবার নেওয়া হয়েছিল। এখানে দেখুন নতুন শব্দগুলোর মধ্যে কি কি রয়েছে। ফোর্সড, ফোর্স হচ্ছে গঠন করা বা স্থাপন করা বা তৈরি করা। এর সিনোনিম গুলো হচ্ছে ফর্ম অথবা ক্রিয়েট অথবা এস্টাবলিশ অথবা বিল্ড অথবা কনস্ট্রাক্ট ইত্যাদি। আর ড্র থেকে এসেছে ড্রোন। ড্র মানে টানা, আবার ড্র মানে হচ্ছে অঙ্কন করা। তবে এখানে সস্তা লেবার নেওয়া হয়েছিল, এখানে টানা না বলে আমরা বলবো নেওয়া হয়েছিল, সেখান থেকে নেওয়া অর্থে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ আমরা আবার ভেঙে ভেঙে পড়ি। সিন্স সিলহেট হ্যাড অলরেডি ফোর্স আ স্ট্রং লিঙ্ক উইথ দ্য ইউকে, যেহেতু যুক্তরাজ্যের সাথে সিলহেট ইতোমধ্যে একটি শক্ত যোগসূত্র স্থাপন করেছিল,
সেহেতু কি হয়েছে, মোস্ট নিউ লেবার ওয়াজ ড্রোন ফ্রম দেয়ার, সেহেতু অধিকাংশ লেবার সেখান থেকেই অর্থাৎ সিলেট থেকেই নেওয়া হয়েছিল। সিলেট ইজ বেসড ইন দ্য ইউকে হেল্প each other to integrate into the new society by providing credit, arranging documents, and gradually spreading the network. দেখুন, আমরা সেন্টেন্সটির অর্থ বুঝে নেই। যুক্তরাজ্য ভিত্তিক সিলহেটিরা একে অপরকে খুব সাহায্য করত সেখানে নতুন সমাজের সাথে নিজেকে মিলিয়ে চলার জন্য। কিভাবে সাহায্য করত? একে অপরকে লোন দিয়ে, বিভিন্ন কাগজপত্র জোগাড় করে দিয়ে এবং ধীরে ধীরে তাদের নেটওয়ার্ক বৃদ্ধির মাধ্যমে। তাহলে দেখুন, আমরা এখানে নতুন কি কি শব্দ পাচ্ছি। ইন্টিগ্রেট, ইন্টিগ্রেট অর্থ হচ্ছে সম্পৃক্ত করা বা কোনো কিছুর সাথে যুক্ত হওয়া। ইন্টিগ্রেট ইনটু কোনো কিছুর সাথে সম্পৃক্ত হওয়া বা যুক্ত হওয়া। এর সিনোনিম তাহলে কি কি হবে? কম্বাইন অথবা ব্লেন্ড অথবা ইউনাইট অথবা অ্যামালগামেট অথবা ইনকর্পোরেট অথবা মার্জ ইত্যাদি, কোনো কিছুর সাথে সম্পৃক্ত হওয়া। আর প্রোভাইড মানে হলো সাপ্লাই, আমরা জানি যোগান দেয়া। স্প্রিড, স্প্রিড হচ্ছে ছড়িয়ে দেয়া। তাহলে দেখুন, আমরা ভেঙে ভেঙে অর্থটা করি। সিলহেট ইজ বেসড ইন দ্য ইউকে, যুক্তরাজ্য ভিত্তিক সিলহেটিরা হেল্প ইচ আদার, একে অপরকে সাহায্য করত। কি করার জন্য সাহায্য করত? টু ইন্টিগ্রেট ইনটু দ্য নিউ সোসাইটি, নতুন সমাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার কাজে একে অপরকে তারা সাহায্য করত। কিভাবে সাহায্য করত? বাই প্রোভাইডিং ক্রেডিট, ঋণ প্রদানের মাধ্যমে তারা সাহায্য করত। অ্যারেঞ্জিং ডকুমেন্টস, বিভিন্ন ডকুমেন্টস বা কাগজপত্র জোগাড় করে তারা সাহায্য করত। অ্যান্ড গ্রাজুয়ালি স্প্রেডিং দ্য নেটওয়ার্ক, এবং ধীরে ধীরে তারা তাদের নেটওয়ার্ক পরিবর্ধনের মাধ্যমে তারা সাহায্য করত। এখানে আরেকটা শব্দ রয়েছে গ্রাজুয়ালি। গ্রাজুয়ালি হচ্ছে অ্যাডভার্ব, ধীরে ধীরে। তাহলে গ্রাজুয়ালি সিনোনিম কি কি? স্লোলি, স্টিডিলি অথবা কন্টিনিউয়াসলি বা প্রোগ্রেসিভলি অথবা স্লাগিশলি ইত্যাদি। আমরা সামনে এগিয়ে যাই। ডিউরিং দ্য 1950s দ্য নাম্বারস ইনক্রিজড ড্রামাটিক্যালি, 1950 দশকে এসে এই সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেল। এখন দেখুন, ড্রামাটিক্যালি এটি হলো নতুন শব্দ, মানে নাটকীয়ভাবে, এটা অ্যাডভার্ব। এর সিনোনিম তাহলে কি কি হবে? অ্যাব্রাপ্টলি অথবা সাডেনলি ইত্যাদি। আর অ্যান্টোনিম কি হবে? গ্রাজুয়ালি অথবা স্লোলি অথবা স্লাগিশলি ইত্যাদি। However, along with people from poorer backgrounds, a small number of urban upper and middle class Bengalis also migrated even before the World War II for higher education and settled in the UK. অর্থ কি দেখুন, সে যাই হোক, গরিব পরিবেশের মানুষের সাথে শহরের অল্প কিছু উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত বাঙালিও যুক্তরাজ্যে উচ্চশিক্ষা এবং স্থায়ী বসবাসের জন্য এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে দেশান্তরিত হয়। দেখুন তাহলে এখানে নতুন শব্দগুলো কি কি রয়েছে। along with, কারোর সাথে বা সঙ্গে, এটা আমরা জানি ফ্রেজ। আর পৌর থেকে পৌরার কম্পারেটিভ ডিগ্রি হয়েছে পৌর, পৌরার পৌরেস্ট, পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। আর ব্যাকগ্রাউন্ডস, কোনো পরিবেশ অথবা তার পিছনের ভিত্তি, আমরা পটভূমি যেটাকে বলে থাকি। তাহলে সিনোনিম কি হবে দেখুন, ব্যাকড্রপ অথবা সেটিং বা এনভায়রনমেন্ট বা এক্সপিরিয়েন্স বা ক্ষেত্রবিশেষে প্রিপারেশন অর্থেও ব্যবহার করা হয়। আর আরবান তো আমরা জানি, আরবান হচ্ছে শহরে। তাহলে আরবানের সিনোনিম কি কি হবে? সিটি অথবা টাউন অথবা মিউনিসিপ্যাল অথবা মেট্রোপলিটন ইত্যাদি, মানে শহরে এই অর্থে ব্যবহার করা হয়। আর মাইগ্রেট ভার্ব, মাইগ্রেশন নাউন, সেটা আমাদের জানাই আছে। আর সেটেল, কোথাও গিয়ে স্থায়ীভাবে বসবাস করা। তাহলে দেখুন, পুরো সেন্টেন্সটির অর্থ আমরা ভেঙে ভেঙে পড়ি। However, সে যাই হোক, along with people from poorer backgrounds, গরিবতর পারিপার্শ্বিক অবস্থা থেকে উঠে আসা লোকদের সাথে a small number of urban upper and middle class Bengalis, খুব অল্প সংখ্যক শহরে উচ্চ শ্রেণীর এবং মধ্য শ্রেণীর কিছু বাঙালি also migrated, তারাও দেশান্তরিত হলো। কখন? ইভেন বিফোর দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের এমনকি পূর্বেই তারা দেশান্তরিত হলো অনেকে। ফর হায়ার এডুকেশন অ্যান্ড সেটেলড ইন দ্য ইউকে, উচ্চ শিক্ষার জন্য তারা সেখানে গিয়েছে, আবার কেউ কেউ সেখানে স্থায়ীভাবে অর্থাৎ এই যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করার জন্য গিয়েছে।
According to the 2001 census, 2,83,063 Bangladeshis lived in the UK, which is 0.5% of the total population. 2001 সালের আদমশুমারি অনুসারে 2,83,063 জন বাংলাদেশি যুক্তরাজ্যে বসবাস করত, যা ছিল সমগ্র জনসংখ্যার 0.5%, অর্থাৎ 1%-এর অর্ধেক। এখানে লক্ষ্য করুন নতুন শব্দগুলোর মধ্যে রয়েছে সেন্সাস। সেন্সাস হচ্ছে আদমশুমারি। In Britain, they are primarily concentrated in Greater London, and the third generation of Bangladeshi population, those born and bred in Britain, constitute half of the community. যুক্তরাজ্যে তারা প্রধানত লন্ডনের একটা বৃহত্তর অংশ জুড়ে আছে এবং তারা হচ্ছে তৃতীয় প্রজন্মের বাংলাদেশি জনগণ এবং যুক্তরাজ্যেই তাদের জন্ম এবং বেড়ে ওঠা, যারা ওই সম্প্রদায়ের এবং ওই সম্প্রদায়ের অর্ধেকটাই তারা। প্রাইমারিলি এটি অ্যাডভার্ব, প্রধানত। এর সিনোনিম গুলো হচ্ছে ফার্স্টলি অথবা এসেনশিয়ালি বা মোস্টলি বা মেইনলি অথবা প্রিডমিনেন্টলি ইত্যাদি, মানে প্রধানত অর্থে। কনসেন্ট্রেটেড কোনো এলাকা জুড়ে থাকা অথবা এক জায়গায় জড়ো হওয়া বা থাকা বা বসবাস করা। কনসেন্ট্রেট থেকে এসেছে কনসেন্ট্রেটেড, এটি ভার্ব। আর এর সিনোনিম কি হবে? কনডেন্স অথবা কালেক্ট অথবা কনসলিডেট অথবা ফোকাস অথবা মেডিয়েট ইত্যাদি। আর এখানে একটি ফ্রেজ দেখুন, বর্ন অ্যান্ড ব্রেড। কোনো জায়গায় যাদের জন্ম এবং সেখানেই বেড়ে ওঠা, এই অর্থে বর্ন অ্যান্ড ব্রেড ব্যবহার করে। এরপরে দেখুন কনস্টিটিউট। কনস্টিটিউট হচ্ছে গঠিত হওয়া, এটি ভার্ব। এর সিনোনিম গুলো হচ্ছে ফর্ম অথবা ক্রিয়েট অথবা এস্টাবলিশ অথবা কম্পোজ অথবা ফাউন্ড ইত্যাদি। কোনো কিছু গঠন করা অর্থে কনস্টিটিউট ব্যবহার করে। আমরা সেন্টেন্সটি ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। ইন ব্রিটেন, যুক্তরাজ্যে, দে আর প্রাইমারিলি কনসেন্ট্রেটেড ইন গ্রেটার লন্ডন, তারা প্রধানত জুড়ে রয়েছে। কোথায় জুড়ে রয়েছে? ইন গ্রেটার লন্ডন, বৃহত্তর লন্ডন জুড়ে রয়েছে। অ্যান্ড দ্য থার্ড জেনারেশন অফ বাংলাদেশি পপুলেশন, এবং তারা হচ্ছেন তৃতীয় প্রজন্মের বাংলাদেশি লোকজন। দোজ বর্ন অ্যান্ড ব্রেড ইন ব্রিটেন, যাদের জন্ম ওই যুক্তরাজ্যে এবং ওখানেই বেড়ে ওঠা, তার মানে যুক্তরাজ্যেই তাদের জন্ম এবং তাদের বেড়ে ওঠা। কনস্টিটিউট হাফ অফ দ্য কমিউনিটি, এবং যারা হচ্ছে ওই কমিউনিটির প্রায় অর্ধেকটা, অর্থাৎ যুক্তরাজ্যে যত লোক রয়েছে তাদের অর্ধেকটাই হচ্ছে এই থার্ড জেনারেশন। The largest Bangladeshi population outside London is located in Oldham, and the others are scattered across Birmingham, Luton and Bradford. লন্ডনের বাইরে সবচেয়ে বেশি বাংলাদেশি জনসংখ্যা রয়েছে ওল্ডহ্যামে এবং অন্যান্যরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বার্মিংহামে, লুটন এবং ব্র্যাডফোর্ডে। এখানে দেখুন নতুন শব্দগুলোর মধ্যে রয়েছে লোকেটেড মানে অবস্থিত, সিনোনিম হচ্ছে প্লেসড অথবা সিচুয়েটেড মানে অবস্থিত। আর আউটসাইড তো বাইরে আমাদের জানাই আছে। নতুন আরেকটি শব্দ হচ্ছে স্ক্যাটার্ড, যেটা স্ক্যাটার ভার্ব থেকে এসেছে। স্ক্যাটার মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা। তাহলে এটি সিনোনিম কি কি? ডিসপার্স অথবা স্প্রিড অথবা স্প্রিঙ্কল ইত্যাদি, মানে ছড়ানো বা ছড়িয়ে ছিটিয়ে থাকা। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ আমরা ভেঙে ভেঙে পড়ি। দ্য লার্জেস্ট বাংলাদেশি পপুলেশন আউটসাইড লন্ডন, লন্ডনের বাইরে সবচেয়ে বেশি পরিমাণে বাংলাদেশি জনসংখ্যা ইজ লোকেটেড হয় অবস্থিত। তাহলে কোথায় সবচেয়ে বেশি জনসংখ্যা অবস্থিত? লন্ডনের বাইরে। ইন ওল্ডহ্যাম, ওল্ডহ্যামে সেই জনসংখ্যা অবস্থিত। অ্যান্ড দ্য আদার্স আর স্ক্যাটার্ড, এবং অন্যান্যরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোথায়? অ্যাক্রস বার্মিংহাম, লুটন অ্যান্ড ব্র্যাডফোর্ড, তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বার্মিংহামে, লুটনে এবং ব্র্যাডফোর্ডে। ব্রিটিশ বাংলাদেশিস আর প্রিডমিনেন্টলি মুসলিমস, ব্রিটিশ বাংলাদেশিরা প্রধানত মুসলমান। এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে প্রিডমিনেন্টলি, যেটা আমরা আরেকবার পেয়েছি, অর্থাৎ প্রধানত, মেইনলি, প্রাইমারিলি, মোস্টলি ইত্যাদি। তাহলে অর্থ হচ্ছে ব্রিটিশ বাংলাদেশিরা প্রধানত মুসলমান। Studies reveal that the second and the third generation Bangladeshis seem to uphold their Muslim identity rather than their identity as Bangladeshis.
গবেষণায় এটাই উঠে এসেছে যে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের বাংলাদেশিরা সেখানে বাংলাদেশি পরিচয়ের চেয়ে মুসলমান হিসেবে তাদের পরিচয় তুলে ধরতে চায়। স্টাডি মানে পড়াশোনা করা, কিন্তু এখানে স্টাডিজ মানে হলো গবেষণা, তার মানে রিসার্চ। আর আফোল্ড, আফোল্ড হচ্ছে তুলে ধরা। ভার্ব এটি, এর সিনোনিম হতে পারে সাস্টেইন অথবা মেইনটেইন অথবা সাপোর্ট ইত্যাদি। আর আইডেন্টিটি হচ্ছে পরিচিতি, রেদার মানে বরং। তাহলে দেখুন, আর সিম অর্থ আমরা জানি, সিম মনে হওয়া, এটি ভার্ব। অ্যাপিয়ার অথবা রিসেম্বল অথবা প্রিটেন্ড অথবা লুক অথবা মিথিঙ্ক ইত্যাদি। এখানে রিভিল শব্দটি কিন্তু নতুন। রিভিল প্রকাশ করা, ডিসক্লোজ অথবা ডাইভালস অথবা আনকভার অথবা ডিসপ্লে অথবা এক্সপোজ অথবা এক্সপ্রেস, ডেমনস্ট্রেট মানে বহিঃপ্রকাশ করা বা খুলে দেওয়া বা উন্মুক্ত করা এই অর্থে। তাহলে কি হয় দেখুন, স্টাডিজ রিভিল, গবেষণা এটাই প্রকাশ করে যে that the second and the third generation Bangladeshis, দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের বাঙালিরা seem to uphold, তাদেরকে মনে হয় ধরে রাখতে চায় their মুসলিম আইডেন্টিটি, তাদের মুসলমান হিসেবে তাদের পরিচয় তারা তুলে ধরতে চায় rather than their identity as Bangladeshis, বাংলাদেশি হিসেবে তাদের পরিচিতির চেয়ে তারা মুসলিম হিসেবে মানে মুসলমান হিসেবে তাদের পরিচিতি তুলে ধরতে চায়। গবেষণায় সেটাই বেরিয়ে এসেছে। আমরা এবার সামনে এগিয়ে যাই। However, the absence of a strong tie does not mean that the Bangladeshi community is completely detached from their homeland. সে যাই হোক, একটি শক্ত বন্ধনের অনুপস্থিতি মানে এটা বোঝায় না যে বাংলাদেশি সম্প্রদায় তাদের মাতৃভূমি থেকে সম্পূর্ণরূপে আলাদা। এখানে দেখুন, নতুন শব্দগুলোর মধ্যে রয়েছে টাই। টাই হলো নাউন, বন্ধন। আবার একটি ভার্ব হয়, এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে বন্ধন, বন্ড অথবা রিলেশনশিপ অথবা বন্ডেজ মানে বাংলা হচ্ছে বন্ধন। কমপ্লিটলি মানে সম্পূর্ণরূপে। অ্যাডভার্ব, এটি সিনোনিম হচ্ছে হোললি, টোটালি, এন্টায়ারলি, মোস্টলি, কোয়াইটলি ইত্যাদি, অর্থাৎ সম্পূর্ণরূপে। ডিটেচ ভার্ব থেকে এসেছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ডিটেচড অর্থাৎ বিচ্ছিন্ন হওয়া। আর এটা সিনোনিম কি কি? সেপারেট অথবা ডিভাইড অথবা ডিসকানেক্ট অথবা ডিসজয়েন, আইসোলেট অথবা আনফ্যাশন ইত্যাদি অর্থে আমরা ডিটেচ ব্যবহার করে থাকি, অর্থাৎ বিচ্ছিন্ন হওয়া বা আলাদা হওয়া। হোমল্যান্ড তো আমরা জানি মাদারল্যান্ড, মাতৃভূমি। কিরকম অর্থ হয় আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। However, সে যাই হোক, the absence of a strong tie, একটি শক্ত বন্ধনের অনুপস্থিতি does not mean, এটা বোঝায় না যে বাংলাদেশি কমিউনিটি is completely detached, এটা বোঝায় না যে এই বাংলাদেশি কমিউনিটি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন বা আলাদা from their homeland, তাদের মাতৃভূমি থেকে। তাহলে এটা বোঝায় না যে বাংলাদেশি সম্প্রদায় তাদের মাতৃভূমি থেকে সম্পূর্ণ আলাদা, এটা কিন্তু এই স্ট্রং টাইয়ের অভাবটা মানে সেটা বোঝায় না। In the era of globalization and social networking, like other diaspora communities, British Bangladeshis are also linked to their countries of origin by phone, mail, internet and television. বিশ্বায়ন এবং সামাজিক নেটওয়ার্কের এই যুগে এসে ব্রিটিশ বাংলাদেশিরা অন্যান্য অভিবাসী সম্প্রদায়ের মতোই ফোন, ইমেইল, ইন্টারনেট এবং টেলিভিশনের মাধ্যমে তাদের নিজ নিজ দেশের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। এখন দেখুন, এরা এরা হচ্ছে যুগ মানে এইজ, এটি নাউন। আর এর সিনোনিম কি কি হবে? এইজ অথবা ইপোক অথবা পিরিয়ড, অনেক সময় জেনারেশন অর্থাৎ প্রজন্ম অর্থেও এরা ব্যবহার করে থাকে। By the virtue of technological advancement, communication of news is rapid and sustained, which gives migrant communities a sense of belonging to multiple homes. প্রযুক্তিগত অগ্রগতির বলে খবরাখবরের আদান প্রদান খুব দ্রুত এবং টেকসই হয়েছে, যা অভিবাসী সম্প্রদায়কে একাধিক জায়গায় বাড়ি থাকার ধারণা দিয়ে থাকে। ভার্সু হচ্ছে গুণ, তবে এখানে একটা ফ্রেজ বাই ভার্সু অফ, কোনো কিছুর বলে অথবা গুণে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট প্রযুক্তিগত অগ্রগতি, অ্যাডভান্সমেন্ট হচ্ছে অগ্রগতি। কমিউনিকেশন অফ নিউজ খবরের যোগাযোগ, তার মানে এখানে হচ্ছে খবরের আদান প্রদানকে বোঝাচ্ছে। খবরের আদান প্রদানটা কি হয়েছে? ইজ র্যাপিড। র্যাপিড হচ্ছে কি
দ্রুত অ্যাডজেক্টিভ, কুইক অথবা সুইফট অথবা শার্প। খবরের যোগাযোগটা খুব দ্রুত হয়েছে, অ্যান্ড সাস্টেইনড এবং সেটা টেকসই হয়েছে। হুইচ গিভস মাইগ্রেন্ট কমিউনিটিস, যা অভিবাসী সম্প্রদায়কে দিয়ে থাকে, কি দিয়ে থাকে? এ সেন্স অফ বিলঙ্গিং টু মাল্টিপল হোমস। বিলং টু মানে কোনো কিছুর অধীনে থাকা, অর্থাৎ তারা একাধিক বাসাবাড়ির অধীনে রয়েছে, এই ধরনের ধ্যান ধারণা তাদেরকে দিয়ে থাকে। অর্থাৎ ওই অভিবাসী সম্প্রদায়কে একাধিক জায়গায় তাদের বাড়ি রয়েছে এরকম ধারণা দিয়ে থাকে। In particular, the first generation of migrants continues to regard Bangladesh as central to their identity. বিশেষ করে প্রথম জন্মের অভিবাসীরা বাংলাদেশকে তাদের প্রধান পরিচয় ক্ষেত্র হিসেবে গণ্য করে। এখানে দেখুন ইন পার্টিকুলার, বিশেষ করে, কন্টিনিউস মানে চালিয়ে যাওয়া, ভার্ব, কন্টিনিউস টু রিগার্ড, রিগার্ড হচ্ছে গণ্য করা, তারা গণ্য করাটাকে চালিয়ে যায়। কাকে গণ্য করবে? বাংলাদেশকে। বাংলাদেশকে গণ্য করার কাজটা তারা চালিয়ে যায় কি হিসেবে? অ্যাজ সেন্ট্রাল টু দেয়ার আইডেন্টিটি, তাদের পরিচয়ের প্রধান ভূমি বা প্রধান ক্ষেত্র হিসেবে এই বাংলাদেশকে তারা গণ্য করে থাকে। তার মানে অর্থটা কি দাঁড়ালো? বিশেষ করে প্রথম প্রজন্মের অভিবাসীরা বাংলাদেশকে তাদের প্রধান পরিচিতির ক্ষেত্র হিসেবে গণ্য করে। এখানে সেন্ট্রাল মানে হচ্ছে প্রাইমারি, তাহলে আমরা বলবো প্রাইম অথবা মেইন অথবা এসেনশিয়াল অথবা প্রিন্সিপাল ইত্যাদি। এই ছিল আমাদের প্যাসেজটি। আর এখান থেকে যেসব কোশ্চেন আনসার এবং মাল্টিপল চয়েস হয়, যেগুলো সিনোনিম এবং অ্যান্টোনিম বলে দিয়েছি, সেগুলো থেকে সাধারণত মাল্টিপল চয়েস কোশ্চেন হয়ে থাকে। আর এখন আমরা এখানে যেটা করে দেব সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে হচ্ছে ফ্লোচার্ট। সেই ফ্লোচার্টের কোশ্চেনটা আমরা এবার দেখব। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্লোচার্টটি হয় তা হচ্ছে make a flowchart showing the reasons for which the Bangladeshi people got opportunity to go to the UK। অর্থাৎ এমন একটি ফ্লোচার্ট তৈরি করতে হবে যেখানে দেখাতে হবে ওই সব কারণ, যেসব কারণের জন্য বাংলাদেশের লোকেরা যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ পেয়েছিল। তাহলে এই কোশ্চেনটির হেডিং আমরা কিভাবে তৈরি করব? এই কোশ্চেন থেকে আমরা হেডিং তৈরি করে নেব। মেক এ ফেলে দিয়ে আমরা দা ব্যবহার করব, তাহলে দা ফ্লোচার্ট শোয়িং দ্য রিজনস ফর হুইচ দ্য বাংলাদেশি পিপল গট দ্য অপরচুনিটি টু গো টু দ্য ইউকে is given below বা is presented below। একটা কোলন ড্যাশ দিয়ে দেবো, এটা হলো আমাদের হেডিং। এবার আমরা 6টি বক্স এঁকে মাঝখানে তীর চিহ্ন দেব এবং ভিতরে 1 2 3 করে 6 পর্যন্ত নাম্বার দিয়ে যাব বক্সগুলোর মধ্যে। আর তথ্য প্রোভাইড করতে হবে। এখন কারণগুলো দেখাতে হবে, অর্থাৎ কারণগুলোর নাম দেখাতে হবে। কোনো কিছুর নাম লিখতে গেলে আমাদের অবশ্যই নাউন বা নাউন ফ্রেজ স্টাইলে উত্তর লিখতে হবে। এখানে স্যার প্রথম বক্সে হয়তো উত্তর দিয়েছেন এরকম, লেবার শর্টেজেস আফটার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। এটি স্যার প্রথম বক্সে নাউন ফ্রেজ আকারে উত্তর দিয়েছেন। অর্থাৎ বাদ বাকি, অর্থাৎ দ্বিতীয় বক্স থেকে 6 নম্বর বক্স পর্যন্ত সবগুলোতে আমাদের এভাবে নাউন ফ্রেজ হিসেবে উত্তর লিখতে হবে এবং তথ্যগুলো এই প্যাসেজ থেকে নিতে হবে। তাহলে কোন কারণে বাংলাদেশি লোকেরা ইউকেতে যাওয়ার সুযোগ পেল, সেই কারণগুলোর নাম লিখে দেব আমরা, অর্থাৎ সেই কারণগুলো উল্লেখ করব। তাহলে এখানে কি বললাম? লেবার শর্টেজেস আফটার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শ্রম ঘাটতি, এটি হলো একটি কারণ। কারণ শ্রম ঘাটতির ফলেই তো বাংলাদেশিরা ইউকেতে যাওয়ার সুযোগ পেয়েছিল। এটি স্যার প্রথম বক্সে দিয়েছেন। সুতরাং দ্বিতীয় বক্সে আমরা কি তথ্য দেব দেখুন, এইখানে আছে ব্রিটিশ গভর্নমেন্ট এনকারেজড লেবার মাইগ্রেশন ফ্রম ইটস ফর্মার কলোনিজ, মানে ব্রিটিশ সরকার তার প্রাক্তন উপনিবেশিক এলাকা থেকে লেবার নেওয়াকে উৎসাহিত করেছিলেন। তাহলে আমরা এখানে কি বলবো? লেবার মাইগ্রেশন ফ্রম ফর্মার কলোনিজ, এটি একটি কারণ। কারণ তারা লেবার নিতে চেয়েছে বলেই তো বাংলাদেশিরা সেই ইউকেতে যাওয়ার সুযোগ পেয়েছিল। সুতরাং এখানে আমরা কি বলবো? দ্বিতীয় বক্সে লেবার মাইগ্রেশন ফ্রম ফর্মার কলোনিজ। এবার তৃতীয় বক্সে আমরা যে তথ্যটি দেব সেটা হলো এই যে এখান থেকে দেখুন, দ্য পোস্ট ওয়ার ব্রিটিশ ইকোনমি ডিমান্ডেড চিপ অ্যান্ড প্লেন্টিফুল লেবার, খুব সস্তা এবং প্রচুর লেবার চেয়েছিল ব্রিটিশ অর্থনীতি। তাহলে এখান থেকে আমরা যেটা দিতে পারি, ডিমান্ড তো ভার্ব আছে এখানে, এটাকে নাউন হিসেবে ব্যবহার করব আমরা, যে চিপ এবং প্লেন্টিফুল লেবারের ডিমান্ডের কারণেই তো আমরা যেতে পেরেছিলাম। তাহলে আমরা কি বলবো? ডিমান্ড অফ চিপ অ্যান্ড প্লেন্টিফুল লেবার। তাহলে দেখুন সেটা নাউন হয়ে গেল ডিমান্ড,
ডিমান্ড অফ চিপ অ্যান্ড প্লেন্টিফুল লেবার, অর্থাৎ সস্তা এবং প্রচুর লেবারের চাহিদা, এটা একটা কারণ। এই কারণেই বাংলাদেশিরা ইউকেতে যেতে পেরেছিল। এইগুলো আমাদের তৃতীয় বক্সের তথ্য। এবার আমরা চতুর্থ বক্সে কি দেব দেখুন। এই তথ্যটা দেওয়া যেতে পারে, সিন্স সিলহেট হ্যাড অলরেডি ফোর্সড এ স্ট্রং লিঙ্ক উইথ দ্য ইউকে, যেহেতু যুক্তরাজ্যের সাথে সিলহেটিদের ইতোমধ্যে একটি শক্ত যোগসূত্র তারা স্থাপন করতে পেরেছিল, সেহেতু নতুন লেবার সেখান থেকে নেওয়া হয়েছিল। তাহলে আমরা এটাকে কারণ হিসেবে দেখাবো যে এই শক্ত যোগসূত্র অর্থাৎ লিঙ্ক ছিল, সেটাই হলো কারণ। তাহলে আমরা কিভাবে বলবো দেখুন, মানে সিলহেটিদের ইউকের সাথে একটা স্ট্রং লিঙ্ক ছিল, সেটাকে আমরা ফ্রেজ আকারে ব্যবহার করব। এখানে কোনো ভার্ব ব্যবহার করা যাবে না, নাউন ফ্রেজ আকারে উত্তর লিখতে হবে। তাহলে আমরা কি বলবো, সিলহেটিস স্ট্রং লিঙ্ক উইথ দ্য ইউকে, সিলহেটিদের ইউকের সাথে দৃঢ় যোগসূত্র। তাহলে এটা আমরা নাউন ফ্রেজ আকারে দিয়ে দিলাম চতুর্থ নম্বর বক্সে। এবার ফিফথ নাম্বার বক্সে আমরা দেব, আমরা কি দিতে পারি দেখুন। এই একটি তথ্য আছে ভালো, সিলহেটিস বেসড ইন দ্য ইউকে হেল্প ইচ আদার টু ইন্টিগ্রেট ইনটু দ্য নিউ সোসাইটি, ওই নতুন সমাজের সাথে তাদের নিজেদেরকে সম্পৃক্ত করার কাজে একে অপরকে সাহায্য করত। হেল্প কিন্তু এখানে ভার্ব হিসেবে আছে, আমরা ভার্ব হিসেবে দিতে পারবো না, আমাদের নাউন ফ্রেজ আকারে দিতে হবে। তাহলে ডিফারেন্ট হেল্পস টু নিউ মাইগ্রান্টস, নতুন মাইগ্রান্টদেরকে নানা রকম হেল্প করত। এই নানা রকম হেল্পটাই হচ্ছে একটা কারণ। তাহলে আমরা কি বললাম, ডিফারেন্ট হেল্পস টু নিউ মাইগ্রান্টস। এরপরে আমরা 6 নম্বর বক্সে অর্থাৎ সর্বশেষের বক্সে আমরা যেই তথ্যটি দিতে পারি, এইখানে একটি কারণ রয়েছে দেখুন, ফর হায়ার এডুকেশন অ্যান্ড সেটেলড ইন দ্য ইউকে, সেখানে সেটেল হওয়ার জন্য এবং হায়ার এডুকেশনের জন্য। তাহলে আমরা কি বলবো, আমরা এখানে বলবো নাউন ফ্রেজ হিসেবে হায়ার এডুকেশন অ্যান্ড সেটেলমেন্ট ইন দ্য ইউকে, অথবা আমরা সংক্ষেপে বলতে পারি হায়ার এডুকেশন অ্যান্ড সেটেলমেন্ট। এটিও ছিল একটি কারণ যে তারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য সেখানে যেত এবং তাদের নিজেদের সেটেলমেন্ট সেখানে করতে যেত, সেই কারণেই তারা ওখানে যেত এবং সুযোগ পেত। এই ছিল আমাদের 6টি বক্সের তথ্য। আর 3 এবং 4 নম্বর বক্সের নিচে অর্থাৎ ঠিক মাঝামাঝির দিকে নিচে আমরা লিখবো ক্যাপশন অর্থাৎ ফিগার ফ্লোচার্ট, এটি থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে এইভাবে দিয়ে দেব। ব্যাস, তাহলে প্রথম আমরা একটি সুন্দর হেডিং তৈরি করে নিয়েছি কোশ্চেন থেকে, তারপরে এই প্যাসেজ থেকে আমরা 6টি বক্সের তথ্যগুলো সুন্দরভাবে সবগুলোকেই কোশ্চেন অনুসারে নাউন ফ্রেজ হিসেবে সবগুলো তথ্য আমরা দিয়েছি এবং নিচে ক্যাপশন দিয়েছি ফিগার ফ্লোচার্ট। সঠিকভাবে সবগুলো তথ্যই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে বিধায় এখানে যে কোনো স্টুডেন্টই এভাবে লিখলে 10-এ অবশ্যই 10 পাবে, যেটা তার A+ পাওয়ার ক্ষেত্রে অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে। এখানে 15-10 দেওয়ার কোনো সুযোগ কোনো স্যার বা ম্যাডামের হাতে নেই। আর এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি এটা শেয়ার না করেন তাহলে আমি ধরে নেই যে আসলে আপনাদের এগুলোর প্রয়োজন নেই। আপনাদের প্রয়োজন থাকলে তো আপনারা শত শত হাজার হাজার বন্ধুর সাথে আপনারা শেয়ার করবেন, এটি ছড়িয়ে দেবেন। আপনি নিজে যেমন উপকৃত হচ্ছেন আরো 10 জনকে উপকৃত করেন এবং তারাও এই সুযোগটা পাক। আর সবাই ভালো করুক, সেটাই আমার কামনা। আর আজকের টিউটোরিয়াল এখানেই শেষ, আমরা পরবর্তী নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সেটা দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।